আমাকে কেউ সামান্যতম ক্ষমতায় দিয়ে দাও, আমি কেটে 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 আমি শেষ করবো এক একটাকে। 30% যে পিপিলিকার পাখাটা উঠছে না, এই পাখাটা এবার কাঁচি হবে। নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে না, বিহার দেখিয়ে দিয়েছে, এইবার পশ্চিমবঙ্গ দেখবে। কলেজে দাঁড়িয়ে উনি ওনার ভাইদের হাতে এরকম কন্ডম বিলি করুক, সেটা ওনার পক্ষে মনে হয় শ্রেয় হবে। একটা কুসুম ঠিক থাকে আর একটা কুসুম ফেটে চৌচির হয়ে যায়। এই যে সমস্যাটা যেটা করার, এই ডাইনি বুড়ি সরকার চেষ্টা করছে রোহিঙ্গিয়া এখানে চাষ করে। কারণ হঠাৎ করে নতুন সব হিন্দু সনাতনী হয়েছে, তো ওটা ওই ঠেকায় পড়লে বাবাজি বলে না, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। কারণ এক তো আমার এটা দৃঢ় বিশ্বাস যে শিক্ষিত মুসলিম সমাজ এই ডাইনি বুড়ির পাশে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, হিন্দু ভোটটা হাতছাড়া হবে বলে 7 তাড়াতাড়ি দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারের নামে যে প্রহসন করা হলো, সেটাও বাঙালি হিন্দুরা আমার মনে হয় না বিশেষ ওই ব্যান্ড পার্টির লোকজন ছাড়া বিশেষ কেউ ওই ব্যাপারটা খেয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরও একটা জিনিস বলবো, আমার মানে মহাপ্রভুকে নিয়ে প্রহসন, তো ব্যাপারটা তো আদতে মহাপ্রভু ওখানে আছেন, তো সেটা নিয়ে আমরা অন্তত ছেলে খেলা করতে পারি না। তো কালচারালের হাবের জায়গায় আমরা সেটাকে মন্দির বলেই সম্বোধন করবো। আমাদের কাছে মন্দির, হ্যাঁ আমাদের কাছে মন্দির। তো ও যে বললাম না, কিছু কিছু ব্যাপার থাকে যে মানে ভগবানের ওপর আমি যদি ওস্তাদি মারতে যাই, সেগুলো চলে না সেই ব্যাপারগুলো। তো যেখানকার যেটা প্রাধান্য, যেখানকার যেটা ঐতিহ্য বলো, সেইখানকার সেই জিনিসটা রাখতে হয়। আজকে আমি পুরী ধামের সাথে, কারণ আমরা জানি 4টে ধাম 4টে কালকে নির্দেশ করে। আমি তোমাদের মাধ্যমে এর আগেও প্রচুরবার বলেছি, কালকে আমিও একটা মন্দির প্রতিস্থাপন করতেই পারি। আমার আজকে ইচ্ছা হলো আমি কেদারনাথের আদলে আমি একটা মন্দির প্রতিস্থাপন করলাম, তা বলে কিন্তু ওটা কেদারনাথ ধাম হয়ে যাবে না, বা বদ্রীনাথের মন্দির আদলে একটা বদ্রীনাথ ধাম হয়ে যাবে না। আমি আদলে করলাম, আমি সেইটা বলতে পারি। কিন্তু ঔদ্ধত্য দেখিয়ে যে ওটাকে আমি ধাম বানালাম, ওইটাকে তুল্যমূল্য বিচার করা মহাপ্রভু জগন্নাথ দেবের পুরী ধামের সাথে, এইসব ঔদ্ধত্য চলে না। আর থাক, ওই বলে না যে সব কিছুর একটা শেষ আছে, সেই শেষ দেখার জন্য আমরা বসে আছি। কিন্তু লাস্ট 14 বছরে বাঙালিকে, বাঙালি আর গর্বের জায়গায় নেই, বাংলার লজ্জায় পরিণত হয়েছে। আজকে আমরা মুখ দেখানোর মতো জায়গায় নেই। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন বাইরে, তুমি কোনো বাচ্চা সন্তানের, আজকের প্রজন্মের কোনো বাচ্চার মুখে শুনবে না যে বলবে অন্তত ন্যূনতম এইচএসটা পাশ করেও কেউ এই রাজ্যে থাকতে চাইছে। সবার মুখে এক কথা, এইচএস পাশ করবো, বেরিয়ে চলে যাব। আজকে তাদের সেই আমার বাচ্চাগুলোর মুখে, যারা বাইরে পড়তে গেছে, চাকরির জন্য গেছে, সব ওই এক কথা, তারা গিয়েই ভিন রাজ্যে, কোথায় এই যে বলে না কথায় কথায় বিজেপি শাসিত রাজ্যে, হ্যাঁ বিজেপি শাসিত রাজ্যেই চাকরি করতে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যেই উচ্চশিক্ষা প্রাপ্তির জন্য যাচ্ছে। সেখানে ওদের কোনো সমস্যা হচ্ছে না বাংলা বলাতে। সমস্যাটা কোথায় জানো? যে ভুলভাল ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে, সেটা হচ্ছে ওনার কলিজায় লাগছে কেন, ওনার রোহিঙ্গিয়া, ওনার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরে ধরে এখন মারছে। এই যে এখন দেখছো না প্রত্যেকটা স্টেটে, তুমি যদি বলো বিজেপি শাসিত হচ্ছে, হ্যাঁ বিজেপি শাসিত স্টেটে একদম অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। দিল্লিতে একদম ধরে ধরে রোহিঙ্গা বস্তিগুলোকে ধরছে, ধরে ধরে ভাঙছে। এই বুকের জ্বালা বেদনাগুলো কোথায় যাবে? এবার রোহিঙ্গা বাঁচাও বলে তো রাস্তায় নামতে পারছে না, বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঁচাও বলে তো রাস্তায় নামতে পারছে না। ওটাই বকলমে আহারে বাংলা বলছে, বলে ঠিকই তো, বাংলা বলছে বলে কি সে বাঙালি হয়ে যাবে নাকি? একটা রোহিঙ্গা আমার দেশে ঢুকে বাংলা বলছে, ওই আধা আধা গোসল আধা এইসব বলে বাংলা বলছে, সে বাঙালি হয়ে গেল নাকি? আধা বাংলাদেশিগুলো আমার দেশে ঢুকে বাংলা বলছে, সে বাঙালি হয়ে গেল নাকি? বাঙালিদেরকে নিয়ে অনেক বাঙালি সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে অনেক বাঙালিদেরকে নিয়ে খেলার চেষ্টা হয়েছে। বাঙালি সত্যি বোকা, তাই জন্য আজকে বাঙালির এই অবস্থা। যেরকম একদিন আমাদের লেজ ছিল, তো আজকে বানর থেকে যখন আমরা মানুষের পরিবর্তন হয়েছিলাম, আমাদের লেজটা ধীরে 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 বিলুপ্ত হয়ে গেছিলো।
আজকে এই 14 বছরে এই বাঙালি জাতিকে বিলুপ্ত করে দিয়েছে এই এই ডাইনি বুড়ি। বাঙালি জাতির কোনো অস্মিতা আস্ত আর রাখেনি। আর সেই দুর্গাপুজো সজলদার বরাবরই দুর্গাপুজোকে, এটা আজকের থেকে না, জবের থেকে রাম মন্দির আমরা শুরু করেছি তবের থেকে টার্গেটেড। আর এইবারে তো আরো গাত্রদাহ হবে, কারণ দুর্গাপুজোর থিম সিঁদুর। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রত্যেকটা নারীকে সিঁদুর পরায় তার স্বামী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আসছি যদি এইটা সজলদা নাম দিত অপারেশন, মানে বা মানে সজলদা তো নাম দেবার মানে উনি তো জিনিসটাকে আরও কিভাবে সম্মানিত করা যায় সেই চেষ্টা করেছে একটা দুর্গাপুজোর মাধ্যমে। একটা শক্তি আরাধনা যেহেতু আমরা করি, সেই শক্তি আরাধনা যেহেতু এই অপারেশন শক্তি, আমাদের ভারতবর্ষের 2 নারী খুব সুন্দরভাবে এই অপারেশনটা সাফল্যমণ্ডিত করেছেন। সেই নারীদের সম্মান জানানোর জন্য, কুর্নিশ জানানোর জন্য আজকে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলার পুজোর থিম অপারেশন সিঁদুর করা হয়েছিল। আর এই অপারেশন সিঁদুর নামটা কেন দিয়েছে সেটা নিয়ে তো ডাইনি বুড়ির গাত্রদাহ। কেন অপারেশন হিজাব দিল না? অপারেশন হিজাব দিলে ওনার হয়তো এত গাত্রদাহ হতো না। এবার যেহেতু অপারেশন সিঁদুর দিয়েছে সেহেতু ওনার গাত্রদাহ হয়েছে। আর উনি জ্ঞান দিতে এসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আরে তাও তো যদি আমরা সেটা ধরেও নিই যে উনি একটা বিবাহিত জীবন পালন করেছিলেন কি করেননি, উনি যথাযথ সম্মান দিয়ে উনি যখন মনে করেছেন আমাকে এবার দেশের কাজের জন্য বেরোতে হবে, এরকম তো আগেকার দিনে অনেক প্রমাণ আছে যে তারা গৃহত্যাগ করে, সংসার ধর্ম ত্যাগ করে সাধু সন্ত হয়েছেন। ওরকমই তিনি যতক্ষণ তিনি পেরেছেন হয়তো তিনি করেছেন, গৃহধর্ম পালন করেছেন। তারপর উনি সংসার ধর্ম গৃহধর্ম ত্যাগ করে উনি বেরিয়ে উনি নিজেকে দেশের কাজে দশের কাছে নিমজ্জিত করেছেন। আর যাই করুক, ওনার স্ত্রীকে তো গরম রসগোল্লা খাওয়াতে হয়নি ওনাকে। তো ওরকম গরম রসগোল্লা খাওয়া প্রোডাক্টের কথা আমরা অন্তত শুনবো না। আর উনি আমাদের দেশের অস্মিতা, বাঙালির অস্মিতা, মহিলার অস্মিতা নিয়ে ওনাকে কথা বলতে বারণ করবেন। কারণ উনি এই প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে কী ভাষায় হোদল কুতকুত থেকে শুরু করে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, কী ভাষায়, কী কদর্য ভাষায় উনি নিজে আক্রমণ করেছেন। উনি আসলে ভুলে যান উনি গজনি তো, শর্ট টেম্পার। উনি এত বকেন, একটা বয়সের ভার আছেই, মানুষের তো 70-72 লাগেই, ভীমরতি ধরেই যায়। তো আলটিমেট উনি কী বকেন, 5 মিনিট আগে কী বকেছেন ওনার নিজেরই মনে থাকেন না। অতএব আমরা সবাই জানি ওনার কথাবার্তা শুধু মিমারদের জন্য খুব ভালো কন্টেন্ট হিসেবে কাজে লাগে, এর থেকে বিশেষ কোনো কাজে লাগে না। বলছি উনি আগে ভালো করে গিয়ে না কোনো চর্মরোগ বিশেষজ্ঞ দেখান। ওনার ওই লাত খেয়ে কচু বনে পড়ে গিয়ে না ওনার চর্মরোগ হয়ে গেছে। সারাদিন ঘ্যাচর করে চুলকাতে না উনি পাগল হয়ে যাচ্ছেন। তো সেই ওই পাগলামি তাড়নায় উনি এরকম ভুলভাল মাঝে মাঝে বকেই থাকেন। কারণ অনেক আশা নিয়ে গেছিলেন তো, ওখানে ভেবেছিলেন অনেক বড় বড় মন্ত্রিত্ব পাবো, তো কিছু না পেয়ে ওনাকে একটা বোধহয় কি মূর্খপাত্র বা কিছু একটা রেখে দিয়েছে, বা হয়তো কিছু একটা করে উনি ওখানে খাচ্ছেন। তো সেই জায়গা থেকে মনে হয় না ওনার কথা খুব একটা প্রাসঙ্গিক, বা ওনাকে কেউ কোথাও মনে রেখেছে, বা উনি জীবনে দেশ দশের জন্য এমন কিছু ছাপ রেখেছেন যার জন্য ওনার প্রশ্নের উত্তর দিতে হবে বা ওনাকে কেউ মনে রেখেছে। তো লিভ ইট। এইরকম লোকের আমি ওনাকে সাজেশন দেব, মানে সাধারণ হিসাবে, যে উনি আগে ভালো করে একটা ভালো চর্মরোগ বিশেষজ্ঞ দেখান। ওনার চুলকানিটা এবার এক্সিমাতে পরিণত হবে, তারপর ঘা হয়ে যাবে। তো এই ঘা হওয়া হাত থেকে বাঁচতে উনি ভালো একটা চর্মরোগ বিশেষজ্ঞ দেখান। কে 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 ওই কন্ডম নেত্রী না? আসলে আমরা বুঝি না, নামে বুঝি না। হ্যাঁ, কন্ডম নেত্রী। এতবার আসা যাওয়া করে মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করার দরকার নেই, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলছেন বরং এখানেই ঘর ভাড়া নিয়ে থাকুন না, তাহলে সুবিধা হয়। না, ওনাকে সব থেকে বড় কথা হচ্ছে যে রাজ্য সরকারের ট্যাক্সে, কেন্দ্রীয় সরকারের ট্যাক্সের টাকা তো অলরেডি রাজ্য সরকার মেরে বসে আছে। বাটে নিয়ে তো দিল্লিতে 14 বার করে যায়। এখনও তো মনরেগা থেকে শুরু করে 100 দিনের কাজের হিসাব দিতে পারে না যারা এখনও গরিবের মানে মাথার ছাদ কেড়ে নেয়। একটা প্রধানমন্ত্রী আবাস যোজনাকে মিথ্যে প্রলেপ চড়িয়ে বাংলার আবাস যোজনা বলে যাদেরকে চালাতে হয়। একটা মিড ডে মিলের ভাত, সামান্য ওইটুকু মিড ডে মিল, আমার ছোট ছোট সন্তানরা একটা মিড ডে মিল অবধি যাদের মুখে জোটে না, ওই টিকটিকে আরশোলাযুক্ত ভাত জোটে,
সেই রকম একটা সার্কাস পার্টি, ব্যান্ড পার্টির তরফ থেকে আমাদের এগুলো শুনতে হবে? এগুলো হাস্যকর ছাড়া প্রথম কথা কিছু নয়। আর কে এসব কথা বলছে? ওই কন্ডম নেত্রী। ওই ওর নামের পাশে এইটা না একটা উপমা হয়ে একদম চিপকে গেছে। তুমি হঠাৎ করে জনসাধারণের মধ্যখানে গিয়ে এই নামটা নাও, ওর নাম আদতেও কেউ চেনেও না, জানেও না। তুমি তার পরক্ষণে যখন বলবো ওই যে কন্ডম নেত্রী, তখন ওকে সবাই চিনতে পারবে। তো ও কি বললো না বললো সেটা রাজ্য রাজনীতিতে কোনো মাইনেই রাখে না। আরে ও নিচে নামুক না, ওই কন্ডমগুলো নিজের ওই টিএমসিপির কচি কচি ভাইগুলোকে দিক না, যারা নরখাদকের মতো লালসার চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নামতে পারছে না রাস্তায়, কলেজে কলেজে যেতে পারছে না। যখন এরকম মনোজিতের মতো নরখাদকরা ঘুরে বেড়াচ্ছে কলেজে কলেজে, কলেজে কলেজে যখন পার্লার চলছে, মাসাজ পার্লার চলছে কলেজে কলেজে, যখন মানে বলতেও লজ্জা লাগে, একটা মানে নীল ছবির সেটাই তো বলছি। এরা কি করছে? এরা কলেজে কি করছে? উনি তো নাকি কি যুবতী তৃণমূল না কিসের একটা উনি মাথা, কন্ডম নেত্রী। তো উনি এইগুলো নিচে নামুক, উনি একটু মানে উঠুক ওই চেয়ার থেকে, ঠান্ডা ঘর থেকে বেরিয়ে অনেক দোলা খেয়েছেন ঠান্ডা ঘরে বসে বসে, তো সেখান থেকে নেমে দেখুক যে আজকে কলেজগুলোর কি অবস্থা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। ইউনিয়ন রুমগুলোতে কি হচ্ছে। ইউনিয়ন রুমগুলোকে তো মাসাজ পার্লার বানিয়ে দিয়েছে, বার কাউন্টার বানিয়ে দিয়েছে, পর্ন হাব বানিয়ে দিয়েছে। উনি বরং একটা প্রকল্প বা ওনারা একটা এরকম কলেজে দাঁড়িয়ে উনি ওনার ভাইদের হাতে এরকম কন্ডম বিলি করুক, সেটা ওনার পক্ষে মনে হয় শ্রেয় হবে। আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানে এগেনস্টে ওনার কথা বলা মানায় না। কারণ না, এদেরকে দেখবে যখন দিল্লিতে যায় না এরকম, সে মানে গদগদ হয়ে 32-এর জায়গায় 64 পার্টি বার করে পায়ে পড়ে থাকে এরা, এরকম অনেক ভিডিও আসে। মানে সামান্য একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখা পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে ফেকুর মতো। আর এখানে এসে কত বড় বড় ডায়লগ। আমাদের দিল্লির নেতাদের একটু দেখা পাওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, পাশে দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য কি ফ্যালফালানি, কি গদগদভাবে কথাবার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদম বেনজির আক্রমণ। শ্রীরামপুরের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন আমেরিকায় ট্রাম্পের কাছে গেলে ওর ছাতি হয়ে যায় 36 ইঞ্চ। আচ্ছা, এই কথাগুলো কখন বলেছে? 8টার পর না 8টার আগে? আরে এগুলো তোমরা দেখে কি, একটা বৃদ্ধ মানুষ যে জীবনে কিছু কামিনী কাঞ্চনের স্বাদ পেল না, ওই রকম একখানা ব্যান্ড পার্টি সার্কাস পার্টিতে থেকে, যাদের ওর বয়সী প্রত্যেকটা ওর বন্ধুবান্ধব, স্থানীয় এমএলএ এমপিদের সবার যার একটা একটা করে কচি কচি বান্ধবী আছে, সেখানে ও শূন্য হাতে বসে আছে কিছু না পেয়ে। তো এরকম একটা বৃদ্ধ মানুষ ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশন থেকে এইসব কথাগুলো বলে। তো এইগুলো তোমরা বোঝার চেষ্টা করো। তিনি তো, আমি বলবো এবারে, তিনি শুভেন্দু অধিকারীকে রীতিমতো কটাক্ষ করে বলছেন যে শুভেন্দু অধিকারী যে বলেছিলেন কাশ্মীরে কেউ ঘুরতে যাবে না। প্রথমত এই যে পহেলগাম যে অ্যাটাকটা হলো, যেখানে হিন্দুদেরকে একদম, হ্যাঁ বেশ করেছে তো, একদম ঠিক বলেছে। আজকে শুধু আমি তো, সামনে দুর্গাপুজো আসছে, উনি তো ঘুরতে যাবার কথা বারণ করেছে। আমরা তো বাঙালি না, আমরাই তো বেঈমান, আমরাই তো মির্জাফরের জাত, আমরাই তো আবার হদহদিয়ে গিলতে যাব এই বিরিয়ানি, রক্তমাখা বিরিয়ানিগুলো। যাব না? যাব তো। তো ঠিকই তো বলেছে উনি। আজকে কোন অ্যাসপেক্ট থেকে শুভেন্দুদা এই কথাটা বলেছে যে আজকে ভ্রমণ পিপাসী হচ্ছে বাঙালি। আজকে ভ্রমণ পিপাসু বলো, খাদ্য রসিক বলো, সবটাই কিন্তু বাঙালি। বাঙালির জন্য এই পর্যটন শিল্পটা অনেকটা কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছে। আজকে সেই বাঙালিকে, সেই হিন্দুদের কি পেতে হলো? নাম ধর্ম জিজ্ঞেস করে করে তাদের প্রিয়জনের সামনে তাদের নির্মমভাবে, নৃশংসভাবে তাদেরকে হত্যা হতে হলো। তো কেন বলবে না? কেন বলবে না? মন্তব্যের পরে শুভেন্দু অধিকারীকে পাকিস্তানের চর বলছেন কল্যাণ। ও তাই? উনি জানেন না ওনার নিজের ব্যান্ড পার্টি সার্কাস পার্টিতে কতগুলো গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে, কতগুলো মির্জাফর আছে, তারাই তো ওনার পেছনে ছবল মারছে দিনে রাতে। বলে যে হিন্দুদের কাশ্মীরে যাবেন না, সেরকম শুভেন্দু অধিকারী যে বলছেন হিন্দুদেরকেই তিনি বলছেন মানে কাশ্মীর তো ভারতেরই অংশ, 100 বার ভারতের অংশে বলছেন যে কাশ্মীরে যাবেন না। শুভেন্দু অধিকারী তো সবথেকে বড় না 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 100 বার ভারতের অংশ, কিন্তু ওখানকার যারা স্থানীয়রা আছে, স্থানীয় যারা মুসলিমরা, যাদের
স্থানীয় মুসলিমদের সংসারই চলে আমাদের মতো পর্যটকদের টাকায়, তারাও কিন্তু এখনও ওই পাকিস্তান প্রেম বুকে নিয়ে বসে আছে। আমরা কিন্তু এর প্রমাণ বহুবার পেয়েছি। এবং সেই মনে আছে, সেই রোপওয়ে করে একজন ভদ্রলোক কি বলে ওটাকে, রাফটিং করছিলেন, সেই ভিডিওটাতেই প্রমাণ পাওয়া গেছিল। তাহলে আমরা কোথায়, কাকে নিয়ে? আরে বুকে জড়াতে তো আমরা চাই, আমরা বুকে জড়াতে চাই, কিন্তু বারংবার পিঠে ছুরিটা আমরাই খাই। একটা কুসুম ঠিক থাকে আর একটা কুসুম ফেটে চৌচির হয়ে যায়। হিন্দু তোদের বাপের সম্পত্তি নয়, বিজেপির কতগুলো জালি হিন্দু আছে, অর্থাৎ তিনি আপনাদেরকে বলছেন এবং বলছেন আসলি হিন্দু আমরা। কি বলবেন? ও তাই না? তো হঠাৎ করে ওনাদেরকে তো হিন্দু হিন্দু সনাতনী সনাতনী মা মা করে ওরকম যাত্রাপালা করতে হচ্ছে কেন? আমরা তো আমাদের সহজাত জিনিস করছি, ওদেরকে দেখাতে হচ্ছে কেন? আগে কোনোদিন দেখেছো এসব? ওই এত তো 21শে জুলাইয়ের মঞ্চ দেখেছো, ওই একখানা ধার করা দিবস, মারল সিপিএম, মরল কংগ্রেস, একটা ধার করা শহীদ দিবসে কোনোদিন দেখেছো এরকম খুঁটি পুজো হতে? তো সবই তো কপি পেস্ট করছে। হঠাৎ করে মনে হয়েছে আরে বাবা আমাদেরকেও এবার দেখাতে হবে অরেঞ্জ কালার টালার পরে, না না সব ওদিকটা চলে যাচ্ছে, এবার একটু আমাদের টানতে হবে, সামনে 26 আসছি বলে কথা। হঠাৎ করে এদের মনে পড়েছে, এই মনে পড়াতে সেই তাড়নাতে এই বুড়ো শালিকের ঘাড়েরও বলে না, এই বুড়ো ভামগুলোর বেসিক্যালি কোনো কাজ থাকে না। শুধু হিন্দু ভোট নিয়ে কি আপনারা ক্ষমতায় আসতে পারবেন 26-এ? আলবাত পারবো। আর শুধু হিন্দু ভোট কেন, আমি তো বলছি আমার সনাতনী মুসলিম, আমি সবসময় একটা কথা বলি, আমার রাষ্ট্রবাদী সনাতনী মুসলিমরা 100 বার আমার সাথে আছে। কাজীদা নেই আমাদের সাথে, নাজিয়া নেই, কাসেমদা নেই, আফজালদা নেই, আমার পাড়ায় কাকে বলবো আমার থেকে বেশি পুরনো, আমার নিজের এক যিনি মাইনরিটি মোর্চার আমাদের প্রেসিডেন্ট শাহ আলমদা আছেন। তো কোন জায়গায় নেই? আমরা কেন এদেরকে আলাদা করব? আমার এই ভাইরা, আমার ফিরোজ ভাই, আমার সাবির ভাই, আমার ইবরার ভাই, আসিফ ভাই, আমার থেকে পুরনো বিজেপি, আসিফ আলী আমার থেকে পুরনো বিজেপি। ও যে স্কুটিটা চালায় সেটাও অরেঞ্জ কালারের স্কুটি চালায়। আমাদের সাথে একসাথে ফিরোজ, আসিফ রামনবমী মিছিলে যায়, জয় শ্রীরাম, গলায় উত্তরীয় পরে জয় শ্রীরাম বলে আমাদের সাথে দ্বিগুণ আওয়াজ তুলে চিৎকার করে। কোনো সমস্যা হয় না তো আমাদের? ওদেরও তো কোনো সমস্যা হয় না? ওরা আমাদের সাথে আছে। আমার রাষ্ট্রবাদী, আমার সনাতনী মুসলিমরা, আমার ভারতীয় মুসলিমরা 100 বার আমার সাথে আছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রথম যে বক্তৃতা ছিল সেখানে তিনি বললেন যে তিনি হিন্দু মুসলমান সমন্বয় তিনি দেখতে চান, একদিকে বিজয়ের মিছিল, একদিকে মহরমের মিছিল। কেন হবে না? মুসলিমদের হাতে তরোয়ালের জায়গায় পেন বসাতে হবে। ব্যাপারটা তো সেটা। আমার বলছি না, আমরা এই জায়গাটা শোনো, আমাদেরকে এই জায়গাটাই তো আমাদেরকে গুলিয়ে দেয়, নষ্ট করে দিতে চায়। আজকে রোহিঙ্গা মানে কিন্তু মুসলিম না, আমার দেশের, আমার নিজে আমার প্রতিবেশী যে মুসলিম আছে, যাদের বাড়িতে দিনে রাতে ওঠা বসা, একটা কোনো অনুষ্ঠান হলে আমরাও বলি খাওয়া, ওরাও বলে খাওয়া, আমার বন্ধু বান্ধব আছে। তো তার সাথে আমিও একটা রোহিঙ্গা, একটা লুঙ্গি ছাপ, একটা মাদ্রাসা বা একটা অনুপ্রবেশকারী, একটা বাংলাদেশি আমি গোলাবো? অনেকে আমার এগুলো শুনে বলে, তোমাদের মাধ্যমে ওইখানে অনেকে চলে আসে লুঙ্গি তুলে কমেন্ট করতে, আপনি হিন্দু মুসলিম কারা দূর, এইসব আমার সাথে এইসব লেকচার কপচাতে যেন না আসে। কারণ আমার বন্ধুও আছে এবং আমার মেয়ের বন্ধুও আছে, আমার পরিবারের সাথে ওতপ্রোতভাবে, আমার শ্বশুরের বন্ধু, আমার বাবার বন্ধু, সবাই আমরা একভাবে একদিন। তাহলে তো আমরা থাকি তো আমি এই রাজাবাজার সংলগ্ন এরিয়ায়, তাহলে তো রোজ আমাদের রায়ের দাঙ্গা লেগেই থাকতো। সমস্যাটা আমার সনাতনী, আমার রাষ্ট্রবাদী ভারতীয়, আমার বংশোদ্ভূত মুসলিমদেরকে নিয়ে না। এই যে সমস্যাটা যেটা করার, এই ডাইনিবুড়ি সরকার চেষ্টা করছে রোহিঙ্গিয়া এখানে চাষ করে, রোহিঙ্গিয়া বাংলাদেশিদের ঢুকিয়ে যে রায়টা লাগানো, এই যে জিনিসটাতে হিন্দু মুসলিমের মধ্যে আক্রোশটা লাগানোর যেটা চেষ্টা করছে রোহিঙ্গাদের দিয়ে, রোহিঙ্গা আমার দেশের কেউ না। এবার 100 বার বলি, যদি ক্ষমতায় থাকি, যদি আমাকে কেউ সামান্যতম ক্ষমতায় দিয়ে দাও, আমি কেটে 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 আমি শেষ করবো এক একটাকে রোহিঙ্গাকে ধরে ধরে। কখনো তুমি রোহিঙ্গার সাথে, রোহিঙ্গা মুসলিম সম্পূর্ণ আলাদা, ওরা আমার কেউ না, ওরা বরং ঢুকে এই আমাদের মধ্যে এই সম্প্রীতিটাই নষ্ট করার চেষ্টা করছে। ওরা ততটাই নৃশংস হয়। এবং যে কটা আমরা বিগততে যা আমরা দেখে এসেছি, প্রত্যেকটা তুমি দেখবে, নয় ওই বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ঢুকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি, আর নয় এই রোহিঙ্গা।
একদম হলপ করে ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিতে পারি। আমাদের স্থানীয়, আমাদের সনাতনী, রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের সাথে, বোনেদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, আমরা যথেষ্ট ভালো আছি। তারা শিক্ষিত হতে চাইছে, তারা তারা বেরিয়ে আসতে চাইছে এসব নোংরামোর থেকে। 30%, 30%, 30%র জন্যই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার এই 30%র যে পিপিলিকার পাখাটা উঠছে না, এই পাখাটা এবার কাঁচি হবে। নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে না, বিহার দেখিয়ে দিয়েছে, এইবার পশ্চিমবঙ্গ দেখবে। ওটা এবার পশ্চিমবঙ্গ দেখবে, ভয় তো ওখানে, কারণ শিক্ষিত মুসলিম সমাজ নেই তো। উড়ছে কার কার ভরসায়? এইসব এই লুঙ্গিচাপ রোহিঙ্গার ভরসায়। এই রোহিঙ্গাগুলোকে যেরকম দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা স্টেট ধরছে, উদম কেলাচ্ছে, উদম একদম ঝেঁটিয়ে বিদায় করছে নিজের স্টেট থেকে। দেখছো না দিল্লির সিএমকে দেখো তো, তিনিও তো একটা মহিলা। আজকে তিনি দিল্লির দায়িত্ব নেবার পর থেকে কত সুন্দর দিল্লিতে কাজ হচ্ছে। এখন দিল্লিতে উল্টে মেয়েরা সেফ। এখন বলছে হ্যাঁ দিল্লিতে যাবো পড়াশোনা করতে, চাকরি করতে। এখন আমরা নিশ্চিন্ত যে ওখানে রেখা শর্মা, রেখাদির মতো একজন সিএম আছেন ওখানে। আজকে রাত্রিবেলা নিশ্চিন্তে দিল্লিতে মেয়েরা দিল্লি গুরগাঁওয়ে ঘুরে বেড়াচ্ছে।